সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইনসেপ্টা নিবেদিত আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আগামীকাল 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। আজকে আমরা অনুষ্ঠান সাজিয়েছি এই হাইপারটেনশন নিয়ে। উচ্চ রক্তচাপে চলুন আমরা সকলেই একসঙ্গে মোকাবেলা করি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল শাফি মজুমদার। তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আব্দুল্লাহ আল শাফি মজুমদার 1956 সালের 16ই ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন এই দেশ বরেণ্য চিকিৎসক। ঢাকা কলেজিয়েট স্কুল এবং ঢাকা কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। 1982 সালে তিনি কর্মজীবনের শুভ সূচনা করেন। ঢাকা মেডিকেল কলেজ, আইপিজিএমআর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত সুনামের সাথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, ধন্যবাদ। স্যার, আপনার আমার প্রথম প্রশ্ন যে আসলে আপনারা তো প্রতি বছর ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করেন, এবারের প্রতিপাদ্য বিষয়টা কি? এবার হলো কন্ট্রোল হাইপারটেনশন অর কন্ট্রোল ব্লাড প্রেশার টুগেদার। আমরা বাংলা হয়তো বলতে পারি যে একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখি। 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, এর পিছনে কোনো কারণ আছে কিনা? কয়েক বছর আগে যে আমরা আলাদা আলাদা করে কোনো প্রোগ্রাম না করে সারা পৃথিবীতে যদি আমরা একটা দিনে আলোচনা সভা এবং বিভিন্নভাবে পাবলিক অ্যাওয়ারনেস করতে পারি তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। সেই জন্যে বিশ্ব হাইপারটেনশন ডে হিসাবে 17 মেকে নির্ধারিত করা হয়েছে। হাইপারটেনশন নিয়ে কিন্তু আমাদেরও অনেক মিশ্র ধারণা, ভুল ধারণা আছে। আসলে যদি বলতেন যে হাইপারটেনশনটা কি? অনেকে মনে করে যে টেনশনের সাথে একটা সম্পর্ক আছে, এটা তা না। এটা হলো আমাদের শরীরে রক্ত চলাচলের যে করে এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের টিস্যুকে রক্ত এই নিউট্রিশন দেওয়া। টিস্যুকে এই নিউট্রিশন দিতে হলে ওই রক্তনালীর ভিতরে একটা চাপ থাকা দরকার। এটা একটা সোজা ব্যাপার। আপনি পানির লাইনও যদি মনে করেন, পানির লাইনের ভিতরে যদি চাপ না থাকে তাহলে কিন্তু কল দিয়ে পানি বেরোবে না। এটাও রক্ত যখন চলাচল করে তখন তার চারিপাশ দিয়ে বিভিন্ন ছোট ছোট রক্তনালী টিস্যুতে ঢুকে যায়। কিন্তু এই প্রেশার একটা থাকলে পরে এই টিস্যুতে ওই রক্তনালীর যে নিউট্রিশন বহন করছে ওগুলি যেতে পারে। এটাই রক্তচাপ। এটা হলো রক্তনালীর ভিতরের যে একটা চাপ, যেটা রক্তনালীর যে কাজ, যে বিভিন্ন টিস্যুতে নিউট্রিশন, অক্সিজেন এগুলিকে সরবরাহ করা, এই জন্য যে চাপের প্রয়োজন হয় এটাই হলো রক্তচাপ। স্যার, আমরা অনেক সময়ই দেখি যে আমাদের কাছে রুগীরা এসে বলে যে আমার মাথাতে আগুন বেরোচ্ছে, ঘাড় ব্যথা করছে, আমার প্রেশার, এবং সহজেই কিন্তু সে প্রেশার সেবন করে ফেলছে। আসলে প্রেশারের কোনো লক্ষণ আছে কিনা যেটাতে আমরা বুঝতে পারি যে তার হাইপারটেনশন হয়েছে? প্রেশার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রেশারটা সাইলেন্টলি থাকে, নীরব ঘাতক বলি আমরা। এটার জন্য কোনো উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় না, কিন্তু হয় কোনো কোনো রুগী এটা কমপ্লেন করে যে আমার ঘাড়টা ব্যথা করছে, আমার মাথা ঝিমঝিম করছে। আর এই যে আগুন বেরোচ্ছে, ঘাড় ব্যথা, এটা কিন্তু অন্য অনেক কারণ আছে। কিন্তু কোনো কোনো রোগী মনে করে যে এটা হলেই এটা বোধহয় উচ্চ রক্তচাপই হয়েছে, তা না। উচ্চ রক্তচাপের জন্য কারো কারো এটা হতে পারে, কিন্তু উচ্চ রক্তচাপ বলার জন্য আমাদের নির্দিষ্ট নিয়মকানুন মেনে রক্তচাপ মাপতে হবে। এই রক্তচাপ যদি একটা যে মাত্রাটাকে আমরা স্বাভাবিক ধরি তার বেশি থাকলেই উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন। স্বাভাবিক মাত্রাটা কত স্যার, যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরে থাকি? যে এখনকার দিনে হলো 120-80 মধ্যে থাকাটা হলো স্বাভাবিক। এটা 130-85 থাকলেও আমরা এটাকে স্বাভাবিক ধরি। এর উপরে 130-90-এর উপরে উঠে গেলে আমরা মনে করি যে তার রক্তচাপটা বৃদ্ধি পাচ্ছে। মহিলা পুরুষ এদের মধ্যে তফাৎ নাই, কিন্তু সব বয়সের জন্য রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে রাখা যদি পারি আমরা 120-80, অথবা যদি ওইটা অনেক সময় এত কমলে সহ্যর ক্ষমতা বেড়ে চলে যায় রোগীর, তখন আমরা 130-80 অথবা 85 পর্যন্ত রাখার চেষ্টা করি। তো এটা হলো কোনো না, কিন্তু যে কোনো বয়সের, এটা 70 বছর বয়সের লোকের জন্য যেটা, 30 বছর লোকের জন্যও সেটা। স্যার, এই হাইপারটেনশনের পিছনে কারণ কি স্যার? 90% ক্ষেত্রে কোনো কারণ
পাওয়া যায় না 90% ক্ষেত্রে। 10% অথবা আর একটু কম, হয়তো 5 to 10% ক্ষেত্রে কিছু কিছু কারণ পাওয়া যায়, যেমন অ্যান্ড্রোক্রিনের কারণে, থাইরয়েড হরমোন ফাংশন জনিত বেশি, কারণে। তারপরে ফিওক্রোমোসাইটোমা বলে একটা রোগ আছে, এটার যদি হয়, এরকম কয়েকটা খুব কমন না এগুলি আমরা কিন্তু সাধারণত একজন রোগীকে এগুলি আমরা খোঁজও করি না যে ওনার এটা আছে কিনা সেকেন্ডারি কারণ। কখন খোঁজ করি? যে খুব কম বয়সের লোকের খুব উচ্চ রক্তচাপ হচ্ছে, চিকিৎসা দিয়ে রক্তচাপ কমানো যাচ্ছে না, তখন আমাদের মাথায় আসে যে এটা হয়তো ওই সেকেন্ডারি হাইপারটেনশন হবে। সেকেন্ডারি হাইপারটেনশন একটা এন্ডোক্রাইন একটা বড় কারণ। আরেকটা বড় কারণ হলো কিডনির কারণে উচ্চ রক্তচাপ হয়, আর কিছু ওষুধের জন্য উচ্চ রক্তচাপ হয়, এগুলি সেকেন্ডারি হাইপারটেনশন। তো সুবিধা হলো, সেকেন্ডারি হাইপারটেনশনের সুবিধা হলো আমরা যদি আইডেন্টিফাই করি যে এই জন্য হয়েছে, ওইটা চিকিৎসা করলে কিন্তু কমে যাবে রক্তচাপটা একদম নিয়ন্ত্রণ হয়ে যায়। কিন্তু যেটা এসেনশিয়াল, সেটাতে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের জীবন আচরণ কিছু পরিবর্তন করতে হয়, লাইফস্টাইল চেঞ্জ, সাথে আমাদের প্রয়োজনীয় ওষুধ খেতে হয়। আসলে স্যার হাইপারটেনশন কয় ধরনের? প্রাইমারি হাইপারটেনশন আমরা বলি, যেটাতে অবভিয়াস নিশ্চয় কোনো কারণ আছে হয়তোবা। ব্রডলি আমরা দুই রকম, প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপারটেনশন। সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, হ্যাঁ। এবং আরেকটা শব্দ আপনারা উচ্চারণ করেন ম্যালিগন্যান্ট ব্লাড প্রেশার। রক্তনালীর যে চাপ, এটা দুই রকমের। সিস্টোলিক আপনি বললেন যেটা, সেটা হার্ট যখন পাম্প করে, এই রক্তনালীতে রক্ত যায় তো হার্ট পাম্প করার জন্য। যখন হার্ট পাম্প করে যে সেই সময় যে রক্তচাপ হয়, সেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলি, সেটা উপরের দিকে থাকে। আর যখন হার্ট তো পাম্প করার মাঝখানে আবার কি বলবো, রেস্ট নেয়, রিল্যাক্সেশন, রেস্ট নিচ্ছে, সেই সময় যখন যায় রক্তনালীতে, তখন প্রেশার যথারীতি কমে যায়, এটাকে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলি। আর ম্যালিগন্যান্ট শব্দটা হলো অন্য অর্থে, যে যখন আমাদের প্রেশারটা এত বেশি হয়, যখন বিভিন্ন অর্গানগুলি এফেক্টেড হয়ে যায়, হয়তো চোখে ঝাপসা দেখছেন, মাথা ঝিমঝিম করতেছে, কিডনিতে হয়তো অসুবিধা হচ্ছে, হার্ট ভালোভাবে কাজ করতে পারতেছে না, এই ধরনের সিচুয়েশনে আমরা তখন এই ম্যালিগন্যান্ট শব্দটা ব্যবহার করি, যে হয়তো 200/120, 30, 40 এরকম হয়ে গেছে, তখন এই সমস্ত অর্গানগুলি কিন্তু এফেক্টেড হয়। আমরা অনেকে আসলে একটু অবহেলা করে থাকি। আপনি বলছেন প্রেশার, আমি বলছি যে একবার ওষুধ খেলে সারা জীবন খেতে হবে, আমি খাবো না, দেখি না। এই যে কতগুলো বিষয়, এই বিষয়টা জানতে চাইবো। আর পাশে যদি কেউ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করে, কি কি ক্ষতির সম্মুখীন হতে হবে? আমি দেখেছি কিছু কিছু ফিজিশিয়ানরাও হয়তো এই ডায়লেমাতে ভোগেন, যে একজনের রক্তচাপ ধরেন কথার কথা 140/90 ক্রস করে যাচ্ছে মাঝে মাঝে, আমরা বলি কি এত কম প্রেশার না, ওষুধ খেতে হবে না, দেখেন। এই যে দেখেন বলে, সেই সময় কিন্তু ব্রেনের রক্তনালী, হার্টের রক্তনালী, চোখের রক্তনালী, পায়ের রক্তনালী, কিডনির রক্তনালী, সব রক্তনালীতে কিছু কিছু করে এফেক্টেড হয়। আমি দেখেছি, ধরেন হঠাৎ করে আসলো কি, যে তার হার্টের মাসেলসটা ঠিক হয়ে গেছে, এ তো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দেখা গেল যে না, সে বলছে যে 6 মাস আগে বা 1 বছর আগে আমার প্রেশারটা বর্ডার লাইন বলেছিল ডাক্তার, যে 140/90, এখন কিছু করতে হবে না। কিন্তু ওই সময় থেকে কিন্তু তার এফেক্টটা শুরু হয়ে গেছে, এবং এইভাবে সে প্রেজেন্ট করলো। কাজেই আপনি যেই টার্গেটে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যেই টার্গেটে, সেই টার্গেট আপনাকে ফুলফিল করতে হবে, সেটা আপনি অবহেলা করা চলবে না। হ্যাঁ, আমরা প্রাথমিক সময় একবার মাপি, হয়তো তাকে 7 দিন পরে আসতে বলি, আবার মাপি, কিছুটা আমরা চেষ্টা করি যে একাধিক সিটিংয়ে বা একই দিনে আমরা একাধিক রিডিং নেই, যে সত্যিই কি তার একটা যে আমাদের এই থ্রেশহোল্ড লেভেলের বেশি কিনা। এইটা যখন আমরা দেখি যে না, থ্রেশহোল্ড লেভেলের বেশি, তখন কিন্তু আপনার সেই রোগীকে উচ্চ রক্তচাপের রোগী বলতে হবে, এবং তাকে যথাযথভাবে চিকিৎসা দিতে হবে, সেটা লাইফস্টাইল দিয়েই হোক, শুরু হোক, অথবা ওষুধ দেওয়া হোক। যখন একটা সার্টেন প্রেশার, তখন কিন্তু লাইফস্টাইল থাকবে, কিন্তু সরাসরি আপনার ওষুধও যেতে হবে। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। যখন রুগীকে বলা হয় যে আপনার হাই ব্লাড প্রেশার, তখন রুগীর ওষুধ না খাওয়ার জন্য তাদের কিছু রিপ্লাই আসে, যেন আমি কালকে ঘুমাইনি, হ্যাঁ, আমি একটু দৌড়াইছি, জি। হ্যাঁ আমার একটু টেনশনে আছি, মানে বিষয়টা যে এই আমার কোনোদিন প্রেশার ছিল না, না তো এই বিষয়টা যদি ব্যাখ্যা করি। এটাকে ডেনিয়াল, এটা সব রোগের বেলায় কিন্তু এটা ঠিক, উচ্চ রক্তচাপের বেলায় আরও বেশি, কারণ এটাতে অনেক সময় মাথার মধ্যে ঢুকে যে একবার তো ওষুধ খাওয়া শুরু করলে এটা খেতেই হবে, এটাও একটা ভুল ধারণা। আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য যতদিন ওষুধ লাগবে ততদিন লাগবে, এটাও যেমন ঠিক, কিন্তু যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করে বিভিন্নভাবে আপনার রক্তচাপটা নিয়ন্ত্রণ হয়ে আসে, তাহলে কিন্তু ওষুধ উইথড্র করা যায়। কাজে এই যে ওষুধ উইথড্র করা যাবে না, এটা ঠিক না, কিন্তু এটা একটা ধারণা তৈরি যে হয়েছে একবার খেলে সারা জীবন একবার খেতে হবে। কাজেই খাওয়া, এই ধারণাটা সঠিক নয় স্যার। একদমই সঠিক না, একদমই সঠিক না। স্যার পরের একটি প্রশ্ন আমি করেছিলাম যে কেউ কন্ট্রোল করলো না, হ্যাঁ। কি ক্ষতি হতে এই পারে? যে ওটার ইতেই আসেন যে অল্প প্রেশার, কাজে ওষুধ না খেলেও চলবে, এটা কোনো কোনো ফিজিশিয়ান অনেক সময় বলে ফেলেন। এতে কি হয়, ওই যে বলছি যে তার ব্রেনের রক্তনালীগুলি শুরু হইতে থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস বলি আমরা, রক্তনালী শুরু হয়, চোখের রক্তনালী রেটিনাল আর্টারি কিন্তু ড্যামেজ হইতে থাকে, আপনার হার্টের রক্তনালী ড্যামেজ হইতে থাকে, কিডনির রক্তনালী ড্যামেজ হইতে থাকে এবং পায়ের রক্তনালী, তার মানে দেখেন মাথার থেকে শুরু পা করে পর্যন্ত। পা পর্যন্ত এটা এফেক্ট করে। যদি কমও বেশি থাকে তাইলেও কিন্তু এই এফেক্ট হয়তো স্লোলি করবে, কিন্তু করে। এবং আপনি যদি ইগনোর করেন, আপনি প্রেজেন্ট করবেন কি নিয়ে, ওই ব্রেনের রক্তনালী রুগী হয়ে, তার মানে স্ট্রোক হবে, আপনি হার্টের রুগী হার্ট অ্যাটাক হবে, বা হার্টের রক্তনালীগুলি কিডনি ফেলিয়ার হবে। তাহলে চিন্তা করেন যেই চিকিৎসাটা খুব সহজ, রক্তচাপের চিকিৎসা কিন্তু খুব সহজ, মানে আমাদের ডাক্তারি পরিভাষার ভাষায় যত রকমের চিকিৎসা আছে, এটা সবচেয়ে ইজি, সবচেয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব রক্তচাপ। অথচ এটা হয়তো রুগীরাও অবহেলা করে, কেউ কিছুদিন খেয়ে বলে আমি খুব ভালো ছিলাম বলে খাই নাই, তারপরে একটা কমপ্লিকেশন যেটা বললেন স্ট্রোকের কিন্তু মেইন একটা হলো উচ্চ রক্তচাপ। ট্রিটমেন্টটা কি দিব স্যার? ট্রিটমেন্ট একটা তো লাইফস্টাইল, সবসময় এটা ফাউন্ডেশন মনে করতে পারেন আপনি। এক্সারসাইজ একটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমি সবসময় বলি। এক্সারসাইজ মানে এই না যে সকালে ঘুম থেকে উঠে পার্কে যেয়ে হাঁটতে হবে, এটা সাময়িক কারোর জন্য কন্টিনিউ করা সম্ভব হয়, বেশিরভাগ লোকের জন্য সম্ভব হয় না। আপনাকে জীবন চলার পথে এক্সারসাইজ করতে হবে। যেমন আপনি বাজারে যাচ্ছেন, আপনি কোনো বাহন ব্যবহার করলেন না, আপনি স্কুলে বাচ্চাদের নিয়ে যাচ্ছেন, আপনি হেঁটে যান বা আসেন হেঁটে আসেন, এই যে কতগুলি, অফিসে যান, যদি পারেন তো হেঁটেই যান, না পারেন অন্তত অর্ধেক হেঁটে যান, এইটাই হলো একটা এক্সারসাইজ। আর অন্যদের, বিশেষ করে ইয়াঙ্গার এজের জন্য আমি এনকারেজ করব, আজকাল জায়গায় জায়গায় জিম আছে, আগে ছিল না। ঢাকা শহর না, শুধু ঢাকার বাইরেও আমি দেখেছি রোগীরা বলে যে জিম আছে, জিমে যান, জিমে এক্সারসাইজ করেন, যেখানে সাঁতার কাটার সুবিধা আছে সেখানে সাঁতার কাটেন। এই যে কত রোজ কাটতে হবে না, আপনি সপ্তাহে 2 দিন সাঁতার কাটেন, 3 দিন কাটেন, এই কথাগুলি মানুষের মাথার মধ্যে ঢুকে দিতে হবে যে এই এক্সারসাইজ 1 নম্বর। তারপরে হলো খাদ্য, খালি ভাত না, আপনার ওই যে বিভিন্ন স্ট্রিট ফুড আছে না, জি জি এই পুরি বা সিঙ্গার, এগুলি কিন্তু লবণাক্ত থাকে, টেস্টি হয়, বিট লবণ ব্যবহার করা হ্যাঁ হয়, টেস্টি হয়, প্লাস প্রিজারভেশনও বোধহয় ভালো হয় এই লবণের জন্য। তো এইটাকে অ্যাভয়েড করা, চানাচুর বাদামে অনেক লবণ থাকে, এগুলি অ্যাভয়েড করার জন্য হিডেন লবণ, এটা কয় আমি লবণ অতিরিক্ত লবণ খাই না, কিন্তু ওগুলি খাচ্ছেন, চিপস খাচ্ছেন, কাজে এইটা বলা যে লবণ খাবেন না। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো পটাশিয়াম কম থাকলেও উচ্চ রক্তচাপের কারণ। তো পটাশিয়াম কিসে কিসে, যত রকমের ফ্রুট আছে, সেই ডাবের পানির থেকে কলা, যে কোনো ফ্রুটের মধ্যে প্রচুর পটাশিয়াম আছে, আপনাকে পটাশিয়াম ইনটেকটা বাড়াতে হবে। যদি ডায়াবেটিস না থাকে তাহলে তো আপনি ইচ্ছা মতোই যে কোনো ফল খেতে পারেন, আর ডায়াবেটিস থাকলে আপনাকে ওইভাবে চুজ করে
জি মিষ্টান্ন। তো একটু আমি প্রশ্ন যোগ করে নিই স্যার, অনেকের ধারণা আছে যে চর্বি না, চর্বি এটা- খেলে, কারণ সামনে কুরবানিও আসছে স্যার, এখন চর্বি খেলে প্রেশার আপনি বেড়ে যায়, এটা এটা একটা এই প্রশ্নটা তো চলে আসে, এটা রুগীরাও আমাকে বলে, বুঝছেন। তো চর্বি খেয়ে প্রেশার বাড়ে, এটা আমি কোনো সায়েন্টিফিক বেস পাইনি, বা এটা একটা ভুল ধারণা যে বিরিয়ানি খায়, ও তো বিরিয়ানি খায় ওই জন্য। এগুলি ঠিক না, এগুলি ঠিক না। কার্বোহাইড্রেট বেশি খেলে স্থূলতা হয়, এটা ঠিক আছে। বিভিন্ন হার্টের রোগ হয়। কার্বোহাইড্রেট, শর্করা, সেটা আলু, ভাত, চিনি, মিষ্টি, এগুলি যত রকমের আছে, এগুলি দিয়ে হইলো আমাদের শরীরের ক্ষতি হয়। সুগারি ফুড, নট দি ফ্যাটি ফুড, বিলিভ মি, নট দি ফ্যাটি ফুড। এরপর নেক্সট স্টেপটা কি হবে স্যার? এই যখন এই খাদ্যাভ্যাস, যখন প্রেশারটা কম থাকে, ওই যে যেখানে আমরা বলি না কিছু করতে হবে না, এই সময় কিন্তু রুগী বা জনগণকে এই কথা বলতে হবে যে আপনি প্রেশার কিন্তু উপরের দিকে যাচ্ছে, আপনি এগুলি মানেন। আর তারপরে যদি দেখা যায়, ধরেন আমরা 2 মাস 3 মাস হয়তো এটা করি, না হয় তখন আমরা ওষুধে যাই। এই 2026 সালে আমি বলতে পারি যে এই ওষুধগুলি কিন্তু অনেক নিরাপদ ওষুধ। এগুলি খালি উচ্চ রক্তচাপ কমায় না, এমন ওষুধ বের হয়েছে যেগুলি হার্টের ফাংশনও ভালো রাখে, কিডনির ফাংশন ভালো রাখে, কম্বাইন্ড এফেক্ট আলা ওষুধ চলে আসছে। কাজে ওষুধ খাওয়াটাকে আমরা যেন দ্বিধান্বিত না হই, যখন প্রয়োজন হয় তখন খেতে হবে ওষুধ। ঘরে প্রেশার মাপলে একরকম, ডাক্তারের চেম্বারে গিয়ে মাপলে একরকম, ডিজিটাল মেশিনে একরকম, অ্যানালগ মেশিনে একরকম। স্যার একটু সংক্ষিপ্তভাবে যদি বলতেন। সংক্ষিপ্ত প্রথমে বলি ডিজিটালটাই এখন রিকমেন্ডেড সারা দুনিয়াতে। আমাদের যে ওয়ার্ল্ড হাইপারটেনশন সোসাইটি আছে, লিগ আছে, তারা যে ডিজিটাল, কাজে আপনি অ্যানালগটা এখন রিকমেন্ডেড না। 1 2 হলো ডাক্তারি চেম্বারে বেশি এবং ঘরে কম, উল্টাটাও হয় কিন্তু, কারণ ওই পরিবেশ ভেদে এটা হয়। কাজে এখনকার দিনে আমরা যে অফিস ব্লাড প্রেশার বলি, ডাক্তার যে প্রেশারটা মাপে, আর সাথে সাথে হোম ব্লাড প্রেশার বলে একটা শব্দ আছে, যে রুগীরা বাড়িতেও মেপে লিখে রাখবে যে এটা কি হলো। কোনো সময় কিন্তু ডাক্তারের এখানে কম, বাসায় বেশি থাকে, এটাও কিন্তু হয়। হ্যাঁ, কাজেই দুইটা তো আছে, তখন আমরা কনসিডার করি যে এখানে বেশি, এই বাসায় কম মানে হলো আপনি হোয়াইট কোট বলি হাইপারটেনশন। হোয়াইট কোট মানে ডাক্তারের অ্যাপ্রন দেখে কেউ খুব একটু ভয় পেয়ে নার্ভাস যায়। হয় বা একটু স্ট্রেস হয়, এইটার জন্য হতে পারে। আবার উল্টাটাও হয় অন্য কারণে। যাই হোক, এটা এনকারেজ করা হয়। স্যার অনেকে প্যানিক হয়ে সকালে মাপছে, দুপুরে মাপছে, বিকালে মাপছে, রাতে কয়বার মাপছে? জানেন, এখানে তো বলা আছে যে এটা সাইকোসিস ডেভেলপ করে কারো ওসিডির মতো। কাজে এটাও পেশেন্টকে আমি বলি যে আপনি ওই সপ্তাহে 1 দিন মাপেন। যখন ঘন ঘন মাপার মতো পরিস্থিতি হয়, তখন বুঝবেন যে আপনাকে হাসপাতালেই থাকতে হবে, সকালে একটা, বিকালে একটা। আর প্রেশারটা যে কার্ভি, প্রেশারটা স্ট্রেট লাইন না। কোনো পেশেন্ট ওই যে মাঝে মাঝে মাপতে থাকে আর বলে যে আমার তো সকালে এত ছিল, 100 ছিল, তো আবার দুপুরে হয়ে গেছে 120 ইত্যাদি। আমরা যদি অ্যাভারেজ ব্লাড প্রেশার যদি আমরা স্বাভাবিক দেখি, তাইলে বলবো যে আপনি স্বাভাবিক, বা ওষুধ খাওয়ার পরে মানে যদি আমরা সবগুলো মেজারমেন্টের একটা গড় করে যদি আমরা average ওটাও থাকে, করা যায়। আজকাল আমরা- ওই 24 ঘন্টার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আছে আমাদের দেশে অ্যাভেলেবল। ওখানে আমরা মেইনলি দেখি একটা যে তার গড়টা ঠিক আছে কিনা, তারপরে যে ভেরিয়েশনটাকে কমানো যায় কিনা। আমরা বিভিন্ন ওষুধ দিয়ে ট্রায়াল করে আমরা যে ভেরিয়েশনটা যাতে খুব বেশি না হয়, কিন্তু ভেরিয়েশন হবে, মানে এটা হবে বুঝতে সেটাকে হবে। যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আপনি এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ দিতে চান, আপনি বলতে পারেন। না, সেটা পরামর্শ, আমাদের যে স্লোগান যে আমরা উচ্চ রক্তচাপটা একসাথে নিয়ন্ত্রণ করি, তার মানে কি এই সোসাইটিতে 20% কম না, কিন্তু প্রতি 5 জনে 1 জন। আমরা যদি সোসাইটিতে একসাথে এটা অ্যাওয়ার হই, এটা মাথায় রাখি যে রক্তচাপটাকে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো, তাইলে আপনার নিজের জীবনের জন্য যেটা সুফল বয়ে আনবে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের জন্য এটা একটা সুস্থ স্বাস্থ্যের একটা ব্যবস্থা হবে। এটাই হলো আমার, যে আমরা রক্তচাপকে নিয়ন্ত্রণ করি আমার এবং আমাদের সমাজের সবাই। প্রিয় দর্শক, আজকে আমরা আসলে এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে নিয়ে যে মেসেজটা পেলাম, যে চলুন আমরা সবাই একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি। প্রফেসর আব্দুল আল শাফি মজুমদার স্যার অত্যন্ত সুন্দর করে প্রেশারের বিভিন্ন দিক নিয়ে কথা বললেন। আমরা যদি সচেতন হই, প্রেশার নিয়ন্ত্রণে রাখি, তাহলে আমাদের পরবর্তী যে কমপ্লিকেশনগুলো, স্ট্রোক, হার্ট অ্যাটাক, রেটিনাল হিমোরেজ এবং কিডনি ফেইলার, এর থেকে আমরা মুক্ত থাকতে পারবো। দর্শক,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।